তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আমরা জানি যে ঢাকায় চলছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। আজ সম্মেলনে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ। বাংলাদেশ তা বাস্তবে করেও তুলেছে। আমাদের আজকের বিষয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সমস্যা এবং সম্ভাবনা, দুটো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এর মধ্যে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। নূর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুন নূর তুষার। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা আলোচনাটা শুরু করতে চাই জনাব নুরুল হক নূর আপনাকে দিয়ে। ডক্টর ইউনূসের উদ্যোগে যেই বিনিয়োগ সম্মেলনটি চলছে, আমরা দেখছি সারা বিশ্ব থেকে বিনিয়োগকারীরা এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এসেছেন, 50টি দেশে প্রায় 550 বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এসেছেন এবং তারা নানান রকমের বিষয় সম্পর্কে জানতে চাইছেন। বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কী, সম্ভাবনা কী, সরকার কী ধরনের সুবিধা দেবে, এবং তারা বিভিন্ন রপ্তানি উন্নয়ন এলাকা যেগুলো আছে ইপিজেড, সেগুলোতে তারা ভিজিট করছেন। তার মধ্যে কিছু চুক্তিও হয়েছে। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ না, শুধু তাদেরকে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে কী কী সম্ভাবনা আছে সেগুলো বিনিয়োগ কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই তুলে ধরছেন। এরকম বড় ধরনের উদ্যোগ আমরা এর আগে কোনো রাজনৈতিক সরকারের আমলে দেখি নাই। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য নানা রকমের দৌড়ঝাঁপ আমরা দেখেছি, অনেক টাকা খরচ করে বিদেশে রোড শো হয়েছে, সেভাবে বিনিয়োগ আসে নাই। এবার এতগুলো দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে চলে এসেছে, নিশ্চয়ই সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমা, সবাই বলছেন। এই সম্মেলনে যা কিছু আমরা শুনতে পাচ্ছি, সামনে যা কিছু হবে, নিশ্চয়ই বিনিয়োগ, বিশেষ করে বিদেশি বিনিয়োগ একটা দেশের অর্থনীতির জন্য অনেক বেশি ভূমিকা রাখে। এই উদ্যোগের সাফল্য সম্পর্কে আপনি কতটা আশাবাদী? সাথে যুক্ত করে দেব, ডক্টর ইউনূস যেই উদ্যোগগুলো নিয়েছেন, যাদেরকে আকর্ষণ করার চেষ্টা করেছেন, যারা ঢাকায় এসেছেন, বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন, এর তো ধারাবাহিকতা দরকার। ধারাবাহিকতার জন্য সরকারের ধারাবাহিকতা, নীতির ধারাবাহিকতা, যেগুলো ছেদ পড়ে বলে আমরা অনেক সময় ভালো সুফল পাই না। সামগ্রিকভাবে বিনিয়োগ সম্মেলন সম্পর্কে আপনার আশাবাদ এবং মূল্যায়ন শুনতে চাই। প্রথমে গ্লোবাল টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, আপনাকেও ধন্যবাদ। এটা বোধহয় আমার প্রথম টিভিতে আসা, সেজন্য সবাইকে বিশেষ ধন্যবাদ জানাই। এবং আজকের যেই বিষয়ের আপনি টপিকস নির্ধারণ করেছেন আমাদের কথা বলার জন্য, এটা অত্যন্ত একটি প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি বিষয়। এবং যেভাবে আপনি বলেছেন যে বিশেষ করে এই 50টিরও অধিক দেশের প্রায় 550 শতাধিক বিনিয়োগকারীকে এইখানে আনাটা, বিশেষ করে আপনি যদি দেখেন যে যেখানে গত বছর মাত্র এই তো অগস্টের একটা বলা চলে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, একটা বড় পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই ধরনের বড় ধরনের পরিবর্তনের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক রাজনৈতিক অনেক দিক থেকে একটা অস্থিরতা থাকে। এবং এর আগেও বাংলাদেশ এমনিতেই বিগত সরকারের দুর্নীতি দুঃশাসনের কারণে একটা অর্থনৈতিক ক্রাইসিস এবং ইমেজ ক্রাইসিসেও দেশ ভুগছে। সেই সময়ে সরকার পতন হয়েছে এবং এই কয়েক মাসের মধ্যে এখনও দেশের মধ্যেই নাগরিকদের নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, স্বস্তির মাঝেও। সেখানে এতগুলো বিদেশি বিনিয়োগকারী এখানে আসছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং অবশ্যই এটা সরকারের কৃতিত্ব। এখানে আমি পুরোপুরি কৃতিত্ব ডক্টর ব্যক্তি ইউনূসকে একা দেব না, এটা তার পুরো টিমকে দেব, পুরো টিমকে দেব। অবশ্যই সেখানে ডক্টর ইউনূসের যে অবস্থান, তার যে মর্যাদা, সেটা তো নিঃসন্দেহে অতুলনীয়। তার এই আপনার ক্যারিশমা আছে, তার এই কানেক্টিভিটি আছে, সেটা কাজে লাগিয়ে তার সাথে টিম হিসেবে যারা কাজ করছে এখানে বিনিয়োগ সম্মেলনকে সাকসেস করার জন্য প্রধান উপদেষ্টার
আপনার বৈদেশিক বিষয়ক বিশেষ দূত খলিল ভাই, এখানে আমাদের বিডার এবং বেজার একই সাথে চেয়ারম্যান, কিছুদিন আগে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে, আশিক ভাই, ফয়েজ তৈয়ব আহমেদ ভাই, একটা ভাইব্রেন্ট টিম কাজ করছে এবং সরকার আরও অন্যান্য অর্গানগুলো। সো এটা একটা কালেকটিভ তাদের আমি সাকসেস দেখি। এবং আপনি যেটা বলেছেন ওইখানে আমাদের নজর দিতে হবে যে ডক্টর ইউনূসের এই সরকার তো অন্তর্বর্তী সময়ের জন্য, এই সরকারের সম্ভাব্য মানে হচ্ছে সময় সর্বোচ্চ হলে আমরা ধরে নিতে পারি এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন, যেহেতু সরকার প্রধান এটা একাধিকবার তার ঘোষণায় বলেছে যে বেশি সংস্কার হলে নির্বাচন জুনে, কম সংস্কার হলে ডিসেম্বরে, ফলে ওই পর্যন্ত এর ধারাবাহিকতা চলবে। তো তারপর আপনি যে বলছেন নীতির, আমি নীতি জায়গাটি আসবো। এর মধ্যে আমাদের দ্বিতীয় অতিথি যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুল তুষার। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আজকে তৃতীয় দিনের সম্মেলন নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখব। বিশ্বের ৫০টি দেশের ৫৫০'রও বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় ইনভেস্টমেন্ট সামিট 2025, যেখানে শুরু থেকেই ভিড় লক্ষ্য করা গেছে দেশীয় ছোট বড় উদ্যোক্তাদের। এই বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য বিদেশি বিনিয়োগের পথকে সহজ করে দেশীয় উদ্যোক্তাদের অনুপ্রাণিত ও সমৃদ্ধ করা। তাই নিজেদের দেশীয় নানান উদ্ভাবনের জানান দিতে স্টলে স্টলে ভিড় জমান দর্শনার্থীরা। বাংলাদেশ এখন যে আর পিছিয়ে নেই, প্রযুক্তি ও মননে এগিয়েছে বহুদূর। কেউ বাইসাইকেল, কেউ বা অন্ধকে পথ দেখাতে নতুন প্রযুক্তির চশমা নিয়ে হাজির। যে বাইকটা আমি মাত্র কথা বললাম ওনাদের সাথে, এটা দেশে তৈরি। অনেক কিছু দেখতে পেলাম এন্টারপ্রেনারশিপের, যেমন একজন অন্ধে স্টুডেন্ট বই পড়তে পারবে। আমাদের এই ডিভাইসটা কি করবে, এই টেক্সটটাকে অডিওতে কনভার্ট করে শোনাই দিবে, এবং সামনে যদি কোনো পরিচিত মানুষ আসে বা অপরিচিত মানুষ আসে, সামনে যদি কোনো ট্রাফিক আসে, বাস আসে, রিক্সা আসে, তাহলে আমাদের ক্যামেরাটা ডিটেক্ট করে ওকে শোনাই দিবে। ইনভেস্টমেন্ট সামিটে এবার বহির্বিশ্বের অনেক দর্শনার্থী এসেছেন। কেউ বা এদেশকে ভালোবেসে চেষ্টা করেন বাংলায় ভাব প্রকাশের। ইনভেস্টর বাংলাদেশ, সো আমার খুব কাজে ভালো লাগে, বিকজ আমার বাংলাদেশ অনেক ভালোবাসি। আমি শুরু ব্যবসা করতে চাই না বাংলাদেশ, আমি বাংলাদেশ ভালো করতে চাই। I feel that Bangladesh is in good hands. They have some good investment ideas, but the problem is Bangladesh is a land of opportunities and challenges. বিদেশি নাগরিক নীলাদ্রি যেমন সম্ভাবনার পাশাপাশি নানান চ্যালেঞ্জের কথা বললেন, তেমনি কেউ কেউ অনুভব করেন বাংলাদেশে বিনিয়োগ সাফল্যের জন্য দরকার দক্ষ জনশক্তিরও। কারণ একটা স্কিল ম্যানপাওয়ার উপর ডিপেন্ডস করে একটা কোম্পানির ফান্ডিং সিচুয়েশন। দেখা যাচ্ছে আনস্কিল এমপ্লয়ি যখন থাকে তার কস্টিংটা অনেক হাই হয়ে যায়, পরে একটা প্রতিষ্ঠান কিন্তু লসের সম্মুখীন হয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে এই সামিট ঘিরে যখন এত সম্ভাবনার কথা, সেখানে একই সুর বিএনপিরও। সম্মেলনে যোগ দিয়ে দলের জ্যেষ্ঠ নেতা আমির খসরু বলেন, দেশের টেকসই অর্থনীতি তৈরিতে দেশি বিদেশি বিনিয়োগে সবাইকে মনোযোগী হতে হবে। টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করা, সেটা আমরা হাসিনার জমানায় দেখেছি, টাকা ছাপিয়ে উন্নয়ন। আরেকটা হচ্ছে ঋণ নিয়ে উন্নয়ন, সেটাও আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে ভালো অপশন হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা হচ্ছে সাস্টেইনেবল উন্নয়ন, এবং এই জন্য দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা অত্যধিক। বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উল্লেখ করে এই নেতা বলেন, সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চমৎকার একটি ভাষণ দিয়েছেন, সেই ভাষণের অংশবিশেষ একটু শুনে আসি। Bangladesh is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. তুষার ভাই, বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ। আপনিও নিজেও গণমাধ্যম খাতের একজন উদ্যোক্তা। ক্রেজি আইডিয়া কতটা আমরা দেখি বিভিন্ন খাতে? এটা আসলে পার্সপেক্টিভের বিষয়, আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন।
আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে হয়তো ক্রেজি আইডিয়ার দেশ, কিন্তু যেসব ক্ষেত্রে আমাদের সত্যি আইডিয়া এবং ইনোভেশন করা দরকার ছিল সেই সব জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি এবং পিছিয়ে গিয়েছি, এবং সেই পিছিয়ে থাকার জন্য অনেক কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে। কিন্তু আমি মনে করি না যে পুরোপুরি বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, আমি এখানে দ্বিমত পোষণ করি। আর আরেকটি বিষয় আমার খুবই প্রশ্ন জেগেছে, আপনারা যে ভিডিওটা দেখালেন, আপনারা অতিথিদের কোনো পরিচয় নিচে দেন নাই, নেম কার্ড দেন নাই, তিনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন সেটা বলেন নাই। যে কোনো বিনিয়োগ সম্মেলন কিংবা যে কোনো প্রতিবেদনে আমি গণমাধ্যমের মানুষ হিসেবে মনে করি যে আইডেন্টিটি শুড হ্যাভ বিন এস্টাবলিশড। যিনি ভদ্রমহিলা কথা বললেন শাড়ি পরে, তিনি শাড়ি পরা শিখে গিয়েছেন অথবা কেউ তাকে পরিয়ে দিয়েছেন। বাংলা এত সহজ ল্যাঙ্গুয়েজ না যে আপনি এসে শিখে ফেলতে পারবেন, ফলে তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগে থেকে আছে, এটা অনুভব করা যায়। আর বাকি যে চেহারাগুলো আমি দেখেছি তাতে অধিকাংশ আপনারা বাঙালিদেরকেই দেখালেন। আমার ধারণা হয়েছিল যে আপনারা চাইনিজ, সিঙ্গাপুরিয়ান, ইউরোপিয়ান, পূর্ব ইউরোপিয়ান, আমেরিকান এরকম অনেকের সাক্ষাৎকার দেখাবেন। আমার ধারণা যে ভবিষ্যতে হয়তো আপনারা এরকম কোনো অনুষ্ঠান বানাচ্ছেন। কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আমরা আশা করি, তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সাধারণত স্টার্ট আপে আসে না। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে আসে? এটা সাধারণত আসে হচ্ছে এই ব্যবসাগুলি, যারা বিদেশে অনেক বেশি সফল ব্যবসায়ী, তারা তাদের ব্যবসার খরচ কমানোর জন্য অপেক্ষাকৃত কম খরচের দেশে চলে যান। সস্তা শ্রম যেখানে। হ্যাঁ, আইডিয়া তারা নিজের দেশে রাখতে পছন্দ করেন, কেননা আইডিয়ার প্রোপ্রাইটারি ভ্যালু আছে, এবং আইডিয়াকে প্রোপ্রাইটারি ভ্যালু যেহেতু আছে, তাই তারা আগে নিজের দেশে আইডিয়াগুলিকে কিনেন, তারপরে তারা অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করেন, এবং সেই সব ক্ষেত্রে তারা সেই সব দেশে যান যেখানে ল অ্যান্ড অর্ডার এবং বিশেষ করে কোম্পানির যে সিকিউরিটি, অর্থাৎ কোম্পানি ল, কোম্পানির অধিকার, সম্পত্তির অধিকার, এবং আরেকটি বড় বিষয় হচ্ছে রেমিটেন্স কি পরিমাণ আপনি করতে দেবেন, ট্যাক্স ল কি, এগুলো তারা অনেক মাথা ঘামান। আমার কাছে মনে হয়েছে যে বিনিয়োগ সম্মেলন অবশ্যই একটি চমৎকার কাজ, আমাদের বিনিয়োগ দরকার আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুবই দরকার আছে, কিন্তু আমাদেরকে সত্যিকারের ইনভেস্টরদেরকে আরও বেশি পরিমাণ আকৃষ্ট করতে হবে এবং তাদেরকে আরও বেটার প্রপোজিশন তৈরি করে দিতে হবে। শুধু ক্রেজি আইডিয়ার দেশে তারা আসেন না, তারা একই সঙ্গে খুবই স্ট্রিক্ট লর দেশে যেতে চান, স্ট্রিক্ট পলিসি এবং লং টার্ম পলিসি আছে এমন দেশে যেতে চান। তারা এটাও আশা করেন যে সেই সব দেশের ট্যাক্স ল, রেমিটেন্স ল এবং তাদের যে উৎপাদিত পণ্য, সেই পণ্যের যে কপিরাইট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, সেগুলি খুবই স্ট্রংলি ইমপ্লিমেন্টেড থাকে। এগুলো যদি আমরা এনশিওর করতে পারি, তারপরে এনশিওর করতে হবে বিনিয়োগকারী যাতে বাংলাদেশে এসে থাকতে পছন্দ করেন। 15 দিন, 1 মাস, 2 মাস তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে এখানে সময় কাটাবেন, অনেক সময় তারা তাদের বিদেশি কর্মচারীদেরকে এখানে কাজ করতে পাঠাবেন। এইসব ক্ষেত্রে তারা যেন এখানে নিরাপদে এবং তাদের মতো করে জীবনযাপন করতে পারেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাও এনশিওর করতে হয়। ফলে এটা একটা লং ওয়ে টু গো। আমি মনে করি এটা একটা চমৎকার স্টার্ট, কিন্তু এটাকে আরও আমাদের বেশ কিছুদিন ধরে দেখতে হবে। কিছু বিষয় আমার খুবই ইচ্ছে করে, কারণ আপনাদের অনুষ্ঠানের নাম প্রশ্নগুলো সহজ। একটি হচ্ছে লিস্ট অফ পিপল যারা এখানে রেজিস্ট্রি করেছেন এবং রেজিস্টার্ড গেস্ট যারা এখানে এসেছেন, তাদের কোম্পানি এবং তাদের নামগুলি আমরা জানতে পারলাম, আমরা একটা ধারণা করতে পারি যে কী ধরনের লোকেরা এসেছেন এবং তারা কী পরিমাণ বিনিয়োগ করবেন। দ্বিতীয় হচ্ছে কোন কোন দেশ থেকে এসেছেন, সেই সব দেশের অর্থনৈতিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান চিন্তা করলে আমরা ধারণা করতে পারি যে তারা কি করে আসবেন। কমন কিছু প্রপোজিশন দিয়ে আমরা যেমন বিনিয়োগকারীদেরকে ডাকি, আবার বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে আসেন, ওই সব দেশের রাজনীতি, অর্থনীতি আমাদের বিবেচনা নিতে হয়। চায়না থেকে যিনি বাংলাদেশে আসবেন তিনি একটা কারণে আসবেন, আর আমেরিকা থেকে যিনি বাংলাদেশে আসবেন তিনি আরেকটা কারণে আসবেন। আমাদের দেশে কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা বিরাট নমুনা হচ্ছে গ্রামীণ ফোন, তারপর একটা বড় নমুনা হচ্ছে অন্যান্য সেলফোন কোম্পানিগুলি। এগুলি কোনোটা বাংলাদেশের হয়েই যাত্রা শুরু করেছিল, বাঙালির কোম্পানি বিক্রি হয়ে গেছে। এখন স্টার্ট আপের সাথে সরাসরি বিনিয়োগের যে সুবিধা অসুবিধা, সেটা হচ্ছে স্টার্ট আপে যখন বিদেশিরা শেয়ার কিনে নিতে শুরু করে, তারা কিন্তু আমাদের যে ক্রেজি আইডিয়া, সেই আইডিয়ার মালিকানাও নিয়ে ফেলে। সেই কারণে আমার কাছে মনে হয় স্টার্ট আপ ফান্ডিংয়ের ক্ষেত্রে আমরা যত বেশি নিজেদের ফান্ড ব্যবহার করতে পারবো, আমাদের ক্যাপিটালিস্টরা যদি এখানে ইনভেস্ট করতেন তাহলে বাংলাদেশের বেশি লাভ হতো। জয়েন্ট ভেঞ্চার হলো, আমাদের আইডিয়া আমাদের কাছে থাকতো, আমাদের ক্যাপিটালিস্টরা এখানে ইনভেস্ট করতেন এবং তাহলে আমাদের প্রোডাক্টের যে রিয়েল প্রফিট সেটা আমরা নিতে পারতাম। এখন আইডিয়া কোম্পানিতে তারা যখন ইনভেস্ট করবেন, প্রফিটের বিরাট অংশ তারা নিজের দেশে নিয়ে যাবেন, ম্যাক্সিমাম প্রফিট আমরা নিতে পারবো না। আর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে যেটা ঘটে সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা শুধু বেতন এবং ভ্যালু অ্যাডিশনের যে ছোট ছোট জায়গাগুলি সেইটা পাই, মূল প্রফিট তো আমরা পাই না।
ফলে এইগুলি আমার কাছে মনে হয় একটা লং টার্ম পলিসি মেকিংয়ের ব্যাপার আছে। এখানে বাংলাদেশ ব্যাংক, আমাদের অর্থ মন্ত্রণালয়, আমাদের বৈদেশিক মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, এই সবগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ যিনি আসবেন তিনি থাকবেন কোথায়, যিনি আসবেন তার নিরাপত্তা দিবেন কে, যিনি আসবেন তার জন্য এয়ারপোর্টটা ঠিক করে দিবে কে, যিনি আসবেন তিনি যাওয়ার সময় টাকা নিয়ে যাবেন কোন পথে, এগুলো বিরাট একটা সলিউশনের ব্যাপার আছে। আমার ধারণা যে এইগুলি তারা সাকসেসফুলি সলভ করবেন এবং তাহলে আমরা অতি দ্রুত অনেক বেশি বিনিয়োগ পাবো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ কমিটমেন্ট হলো আর কি পরিমাণ সত্যি সত্যি আসলো, এইটার একটা ফলো আপ থাকা দরকার। আমরা আগে সরকারের সময় দেখেছি তারা নিউ ইয়র্কে, তারা বিভিন্ন জায়গাতে রোড শো নামে এইসব বিনিয়োগ সম্মেলন করতেন। কয় টাকা বাংলাদেশে আসলো আর কয় টাকা চলে গেল আমরা জানতে পারি না, ফলে এত বড় একটা আয়োজন, এত দেশের এত মানুষ এসছেন, তার ফলাফলটা কি দাঁড়ায় তার উপরে নির্ভর করবে এই সফলতা। কিন্তু এটা একটা মানুষের মধ্যে উৎসাহ জাগিয়েছে। হ্যাঁ, সেটা হয়তো ঠিক। জনাব নূর, আপনার কাছে যেটাতে ছিলাম যে নীতির ধারাবাহিকতা, এখন ডক্টর ইউনূস তিনি একটা সরকার পরিচালনা করছেন, তিনি কিছু নীতি বা সহায়তা নানানভাবে দেওয়ার চেষ্টা করছেন বলছেন, এবং বিভিন্ন কর্তৃপক্ষের জায়গায় তিনি গুরুত্বপূর্ণ পরিবর্তনও এনেছেন যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা অনেক বেশি আকৃষ্ট হয়। এর ধারাবাহিকতা যখন পরবর্তীতে নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার আসবে, কতটা থাকতে পারে? আমাদের দেশের ইতিহাস কি বলে? এটাই একটা বড় কোশ্চেনের বিষয় যে আপনার এখন তো যারা গভর্নমেন্ট চালাচ্ছে ফুললি নন পলিটিক্যাল লোক। আমরা যেটা সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে কাজ করতে গিয়ে যখন দেখেছি, আমরা কিন্তু সব দল, সংগঠন, ব্যক্তি পর্যায় থেকেও রাষ্ট্র সংস্কার বিষয়ে একটা ব্যাপক আলাপ আলোচনা করছি। সেখানে একটা জিনিস দেখলাম যে তাদের কিছু কিছু প্রপোজাল এমন যে সর্বক্ষেত্রে রাজনৈতিক দলকে বা রাজনৈতিক দলের নেতাদেরকে ডালপালা সেটে দিতে হবে বা তাদের রাশ টেনে ধরতে হবে। তো রাষ্ট্র পরিচালনা আর সিভিল সোসাইটির অর্গানাইজেশন পরিচালনা কিন্তু এক বিষয় না। রাষ্ট্র পরিচালনা করতে হলে স্টেটসম্যান হিসেবে কোথাও হার্ড হওয়া লাগবে, কোথাও সফট হওয়া লাগবে, কিছু কনফিডেন্সিয়াল বিষয় আছে যা চাইলেও ওইভাবে আপনাকে ওপেন ডিসকাশন করা সম্ভব না। এটা কি আপনি বিরাজনীতিকরণের কোনো বিরাজনীতিকরণ কিনা আমি জানি না। আমি একটা বিষয়ে খুব মানে আশ্চর্যান্বিত হয়েছি যে কমিশনেরও যারা সংশ্লিষ্ট তাদের অনেককে জিজ্ঞেস করলো, বলে এটা আসলে আমরা ওইভাবে চিন্তা করি নেই, মানে তাহলে বোঝাচ্ছে যে কোথাও থেকে আরোপিত হয়েছে আর কি এরকম বিষয়টা। তো যাই হোক, সেখানে তারপরেও আজকে আমরা দলের পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম। সেখানে বেশ কিছু প্রপোজাল দিয়েছি, যেমন পাওয়ার ব্যালেন্স করার জন্য এনসিসি বা আপনার একটা জাতীয় সাংবিধানিক আপনার কমিশনের কথা এই সংস্কার কমিশনের প্রস্তাব আছে। আমরা সেখানে বলেছিলাম যে এই যে সরকার উল্টে গেলে যে পলিসি উল্টে যায়, এই পলিসি যেন না উল্টাতে পারে। সেখানে স্বাভাবিকভাবেই পার্লামেন্টের সিস্টেম উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, তার স্পিকার, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, তারা থাকবে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার থাকবে, চিফ জাস্টিস থাকবে। তার মানে এই যে অনেকগুলো ব্যক্তি বা অনেক স্টেক হোল্ডার, একপাক্ষিক না বহুপাক্ষিক। তার মানে নীতির প্রশ্ন একটা জাতীয় ঐক্যমত দরকার। রাইট। এক্ষেত্রে এই যদি এই সংস্কার প্রস্তাবগুলো যদি আপনার বাস্তবায়ন হয়, এবং আমরা যেটা বলছি যে এই সংশোধিত সংবিধান গৃহীত হওয়ার পরে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু এই যে নীতি এতদিন যেভাবে পাল্টে ফেলেছে, ভবিষ্যতে কেউ পাল্টাতে পারবে না। তবে আমাদের দেশে এই নজির রয়েছে আপনার, এবং বিশেষ করে রাজনৈতিক দলের সরকারে স্বাভাবিকভাবেই এই সরকারের যেমন ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে, দুর্বলতা আছে। ম্যাক্সিমাম রাজনৈতিক দলের রাজনৈতিক লোকজন, কিছু বিশেষজ্ঞ লোকজন আছে যারা বাইরে এতদিন ব্যক্তিগত ভালো প্রফেশনে ছিলেন, এখন ইউনূস সাহেবের টিমে কাজ করবেন, এটা অনেকের জন্য একটা ভালো ফিলিং, কিংবা অনেকে অনার ফিল করে, অনেকে দেশের জন্য এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে কিছু দিতে চায়, সেই জায়গা থেকে এসেছেন। সো তাদের চিন্তাভাবনাগুলো আর আমাদের রাজনৈতিক দলের সরকারের চিন্তাভাবনাগুলোর ক্ষেত্রে অনেক ধরনের বিস্তর ফারাক আছে। কারণ রাজনৈতিক দল, সেটা প্রিভিয়াস যে সরকারই হোক না কেন, তাদের ম্যাক্সিমাম প্রজেক্টের পেছনেই আগে তাদের বেনিফিটের কথা চিন্তা করে, যে এই প্রজেক্ট থেকে যার মিনিস্ট্রি তার বেনিফিট কি, সচিবের বেনিফিট কি, চিফ ইঞ্জিনিয়ারের বেনিফিট কি, মন্ত্রীর বেনিফিট কি, পার্টির বেনিফিট কি। তার মানে দুর্নীতির পথে গেলেই পরে এই সব নীতি বদলে যায় না। শুধুমাত্র দুর্নীতি না, এখানে আমরা যেটা বলছি সুবিধার কেন্দ্রিক অনেক প্রজেক্ট নেওয়া হয়। সো এখন নতুন একটা সরকার আসবে, সে পুরনো পলিসিটা ভালো হলেও চিন্তা করতে পারে নতুনভাবে নিলে আবার তার কিছু আপনার এখান থেকে একটা সুবিধা নেওয়ার রাস্তা তৈরি হবে। যেটা তুষার ভাই বলছিলেন যে আগের সরকার রোড শো করেছে, আমরা দুবাইতে দেখলাম, আমেরিকাতে দেখলাম, অনেক জায়গায় দেখলাম। তো এই রোড শো করে কত টাকা যে পাচার করেছে তার তো কিছুটা শিবলি রুবায়তুল ইসলামের নামে
আমরা OCDR থেকে একটা সংবাদে দেখেছি। তো সেই জায়গা থেকে অন্তত এই সরকারের যে ইনিশিয়েটিভটা সেটা অত্যন্ত ভালো, এবং যেটা তুষার ভাই প্রশ্ন করেছেন এই প্রশ্ন আরও অনেকে করছে, এবং অবশ্যই এই সরকারের তো গোজামিল দেওয়ার কিছু নেই। কাজে সেই ক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠান কোন কোন দেশ থেকে তারা এসেছে সেটা হচ্ছে বলছে যে জানলে আমাদের জন্য স্বস্তির হবে। ওভারঅল এই পরিস্থিতিতে যেটা হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট, এবং আশা করি পরবর্তী সরকার এটার অবশ্যই কিছুটা হলেও ধারাবাহিকতা রাখার চেষ্টা করবে। হ্যাঁ, যেটা দেশের জন্য ভালো সেটা নিশ্চয়ই সবার ধারাবাহিকতা রাখবে। কিন্তু তুষার ভাই, প্রত্যেকটা দলেরই তো একটা আদর্শ আছে, এবং সেখানে অর্থনৈতিক নীতিও এক দল থেকে আরেক দলের মধ্যে পার্থক্য হয়। সেক্ষেত্রে আপনি একটা নীতি করে দিয়ে যাবেন, এটাই সব রাজনৈতিক দল তার দলীয় আদর্শের মধ্যে ফিট করতে হবে, এটা কতটা বাস্তবসম্মত? এটা কোনোভাবে বাস্তবসম্মত না। প্রথম বিষয় হচ্ছে যে রাজনৈতিক সরকারের রাজনৈতিক কমিটমেন্ট থাকে, এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক সরকার শুধু প্রফিটের কথা ভাবেন না, তারা লসও করেন। যেমন আপনি যখন প্রান্তিক জনগোষ্ঠীকে ভর্তুকি দিবেন অথবা প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য নানা ধরনের ইনসেন্টিভ দিবেন, প্রণোদনা দিবেন, সেখানে আমরা লাভটা কিন্তু কখনো অঙ্কে হিসাব করি না, আমরা লাভটা হিসাব করি 50 বছরে। যে ছেলেটিকে আজকে আমরা বিনা পয়সায় টিকা দিচ্ছি, আমরা মনে করি যে ভবিষ্যতে সেই ছেলেটি যেদিন উৎপাদন করবে সেদিন আমার টাকা ফেরত আসবে, এবং এই যে 30, 40, 50 বছর ধরে সে কর্মক্ষম হবে, এই জন্য আজকে আমি তার পেছনে পয়সা খরচ করছি। এটা কিন্তু যে টিকা বিক্রি করে সে তো আমার এই মতে রাজি না, ফলে আমরা টিকা কিনি কিন্তু ফ্রি দেই, যেটা করোনার সময় আমি দেখেছি আগে সরকার করেছেন। সব কিছু নিন্দা করা উচিত না, অনেক কিছুর প্রশংসা করার ব্যাপার আছে। কিন্তু যেটি আমার কাছে সবসময় মনে হয় যে এই ধরনের ক্ষেত্রে রাজনৈতিক দলের অবশ্যই স্বাধীনতা আছে, তারা তাদের যে অর্থনৈতিক নীতি বা তারা যেভাবে দেশটাকে পরিচালনা করতে চান তার সঙ্গে সাযুজ্য রেখে তারা এই ধরনের কোনো প্রক্রিয়াতে তাদের বিষয়গুলি যুক্ত করতে পারবেন। রাজনীতি শুধু না, অর্থনীতিও তো প্রবহমান প্রক্রিয়া। আজকে যে আমেরিকা মুক্তবাজার অর্থনীতির কথা বলতো, সেই একই আমেরিকা কিন্তু আপনি দেখেন ট্যারিফ বসিয়ে সবাইকে আটকে দিচ্ছে। গ্লোবাল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ এবং WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি করার প্রথম ব্যাপার ছিল হচ্ছে ট্যারিফ কমিয়ে এনে পণ্যের সুষম বা এক ধরনের বাধাহীন প্রবাহ তৈরি করতে হবে, মুক্ত বাজার। ট্যারিফ বসানো মানেই হচ্ছে বাজারকে মুক্ত না করা, তার মানে আমেরিকা তার পুরনো নীতি থেকে সরে আসছে। তো ভবিষ্যতে এরকম যে কোনো কিছুই হতে পারে। রাজনৈতিক নেতা, রাজনৈতিক দলগুলি জাতি এবং দেশের প্রয়োজনে সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা জাতিকে সেটা ব্যাখ্যা করবেন। যেই ব্যাখ্যাহীন সিদ্ধান্ত নেয় সেই অগণতান্ত্রিক। রাজনৈতিক দল যদি জনগণকে ব্যাখ্যা না দেন তাহলে তারা স্বৈরাচারী, অরাজনৈতিক সরকারও যদি জনগণকে ব্যাখ্যা না দেন তাহলে তারাও স্বৈরাচারী। স্বৈরাচার একটা আচরণ, স্বৈরাচার কোনো নিয়ম না, কিন্তু আচরণ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত লোকও স্বৈরাচারী আচরণ করতে পারে, আবার একজন ব্যক্তি অগণতান্ত্রিক হয়েও গণতান্ত্রিক আচরণ করতে পারেন, অর্থাৎ নির্বাচিত হন নাই কিন্তু তার আচরণ খুবই গণতান্ত্রিক। বলে মূল বিষয়টা হচ্ছে আচরণের। আমি একটা প্রশ্ন করি, নূর যেহেতু এখানে আছে, নূর কি দাওয়াত পেয়েছিলেন এই সম্মেলনে? না, এখানে দেখলাম যেটা পত্রপত্রিকায় সম্ভবত 3টে দলকে ফর্মালি ইনভাইট করেছিল, তাদের প্রপোজাল, একটা বিএনপি, জামাত এবং এনসিপি। যদি প্রশ্নটা আমার এতটুকু শোনার দরকার ছিল। এখন বলেন এনসিপি জাতীয় বিষয়। হ্যাঁ, একটা জাতীয় বিষয়ে এনসিপি বসে থাকবে যার বয়স হচ্ছে 76 দিন, আর এই ছেলেটা এতদিন ধরে সংগ্রাম করছে, কিংবা আমি নাম ধরে বলি, আমি এটা প্রশ্ন করতেই চাই, অনেক পুরনো দল আছে। জুনায়েদ সাকি এত বছর ধরে রাস্তায় আন্দোলন করছে এবং এই ধরনের মুক্তবাজার অর্থনীতির সঙ্গে তাদের একটা বিরোধ আছে। আপনি কি তাদেরকে ডাকবেন না? তারা কি এসে দেখবে না যে তাদের কোন জায়গাগুলিতে তাদের আসলে বোঝার সমস্যা আছে, কোন জায়গাগুলি বোঝা দরকার? আপনি শুরুতেই এক্সক্লুশন প্রিন্সিপালে গেলেন, অথচ কনস্টিটিউশন আপনি বলছেন সংশোধন করবেন প্লুরালিজম, বহুত্ববাদ দিয়ে। 3টা দলের বাইরে 4 নম্বর দলকে ডাকতে পারেন না, আর বহুত্ববাদের কথা যদি আপনি বোঝাতে চান, আমার মতো নাদার নাগরিক প্রশ্ন করবে। তার মানে সবকিছু থেকেই রাজনীতিকে একটু দূরে সরিয়ে রাখা, রাজনীতিকে দূরে সরিয়ে রাখা মানেই হচ্ছে স্বৈরাচারের পথ উন্মুক্ত করা। যত বেশি রাজনৈতিক দল এই পুরো প্রসেসের মধ্যে সম্পৃক্ত হবে, তত বেশি স্বৈরাচার ঠেকানো যাবে। যখনই 1টা বা 2টা বা 3টা দল সবকিছুর অভিভাবকত্ব নিয়ে নেয়, তখনই স্বৈরাচারের মাথা বের হয়ে আসে সানরুফের ভেতর দিয়ে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটা নিয়ে অবশ্যই আশঙ্কা করব। 16 বছর আমরা একটা শাসনের মধ্যে থেকেছি, নিশ্চয়ই এই জন্য না যে লোকজন ভোট দেরি হবে এবং বলবে যে আমরা অনেক ভালো কাজ করছি। ভালো কাজ করতে গেলে জনগণের ম্যান্ডেট নিয়ে করা উচিত। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরে আসবো, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে কথা বলছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর আব্দুল তুষার এবং জনাব নুরুল হক নূর। নূর ভাই,
2011-তে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা ছিল, তখনও একটি অরাজনৈতিক সরকার ছিল, তারাও অনেক রকমের সংস্কার করার চেষ্টা করেছিল, রাজনৈতিক সংস্কারও করেছিল, বিভিন্ন দলকে মানে ভাগটাগ করেছিল, সংস্কারপন্থী নামে আলাদা দল করেছিল তারা। ফলে ওই সংস্কার শব্দটা তখন থেকেই মানুষের কাছে এক ধরনের নেতিবাচক অর্থ বহন করে। এবারে সরকার তো জোরে সোরে সব সংস্কার করছে এবং রাজনৈতিক দলগুলোকে এর সাথে যুক্ত করছে, কিন্তু সংস্কার প্রক্রিয়া যারা আছেন, যারা মূল ব্যক্তি বিভিন্ন সংস্কার কমিশনের এবং তাদের যারা সদস্য এবং তারা যা কিছু প্রস্তাব করছেন, আপনার সাথে আলোচনা করছেন অনেকটা এরকম যে হ্যাঁ আমি এটা করেছি, আপনি আসেন দেখেন, তারপরে ঐক্যমতের কথা বলা হচ্ছে। মানে পুরো সংস্কার প্রক্রিয়া বা এই যে বিনিয়োগের জন্য এত বড় একটা উদ্যোগ, এত ঢাকঢোল পিটানো হচ্ছে, এত দেশের এত লোক এসছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগে মনে হয় সয়লাভ হয়ে যাবে, সেখানেও রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এটাকে না আনা, ওনারা অনেক কিছু করে যাবেন আগামী 6 মাসে 9 মাসে ধরে নিলাম, কিন্তু এটার বাস্তবায়ন কারা করবেন, এগিয়ে কারা নেবেন, রাজনীতিবিদরাই নেবেন। সেখানে রাজনীতির প্রতি অনীহা, আপনার অভিজ্ঞতা কি বলে, এটার কারণটা কি? আমি 11-11-র সাথে একটু রিলেট করতে চাইলাম। আমি যেটা বলছি, আমি ব্যক্তিগতভাবে ধরেন অনেক জায়গায় মানে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তো ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমি আমার দল কিংবা আরও অনেক দল, আমরা যারা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 1.5 দশকে সক্রিয় লড়াই করেছি রাজপথে, প্রলোভন হামলা মামলা উপেক্ষা করেও আপনারা একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। তো এটা ঠিক যে এই সরকারের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে আমরা অনেক জায়গায় বঞ্চিত হয়েছি বা হচ্ছি এবং বৈষম্যেরও শিকার হচ্ছি, কিন্তু তারপরেও যেটা বলছি যে সরকার কতদিন থাকবে, তার সর্বোচ্চ লিমিট তো জুন। আর আশা করি যেভাবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা তৈরি হচ্ছে তাতে ডিসেম্বরের বাইরে তার যাওয়ার খুব বেশি সুযোগ নেই, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রশ্নে নানান কারণেই কাছাকাছি আসতে শুরু করছে। এখন এই যে একটা এই যে একটা বড় ধরনের একটা ইভেন্ট হয়েছে, আপনার কারা এসেছে না এসেছে, কতটুকু ইনভেস্টমেন্ট এখানে হবে, সেটা হচ্ছে বড় কথা। আপনার একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে নিয়ে দেশের ভবিষ্যতে তারা ব্যবসা বাণিজ্য করবে, তো কাজে এখানে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর লিডারদের অপিনিয়নও তাদের জানা দরকার। তো এখানে অন্তত একটা আমি মনে করি পর্ব থাকা দরকার ছিল যে ওই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকেও এই বিনিয়োগকারীদেরটা শোনা, যেখানে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের, এইটা রক্ষা করবে, চালিয়ে যাবে, বাস্তবায়ন করবে, তার জন্য রাজনৈতিক দলগুলো সম্মতি দরকার না। এটাই তো বলছি যে ভাই, এত পণ্ডিতি করতে গেলে তো সমস্যা, যে তারা যদি ভেবে থাকে যে এই 1-1.5 বছর থাইকে দুনিয়া উল্টেই ফেলাইবে, সব নিয়ম নীতি চেঞ্জ করে ফেলাইবে, মানে রাস্তাঘাট সব কি বলবেন পাকা করে ফেলাইবে, 1-1.5 বছর তো সেটা পারবে না। তো এই জন্য আমি বলছিলাম যে এই বিনিয়োগ সম্মেলনে একটা পার্টি এনসিপি তৈরি হলো, সেটা রেজিস্টার্ড পার্টি হয়নি, কয়েকদিন তৈরি হয়েছে, তার প্রতিনিধি থাকে, এখনো পূর্ণাঙ্গ দল হয় নাই। পুরানো রাজনৈতিক দল বাংলাদেশে প্রায় 50টা অর্ধশতাধিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তো 50টা সিট তাদের জন্য রাখতো, তাদের তো আহামরি কিছু হতো না, কিন্তু সেটা আমরা দেখি নেই। এবং আমরা যখন বারবার বলছিলাম যে এইটাকে যদি আমরা জাতীয় সংকট বলছি, তো এই জাতীয় সংকট থেকে উত্তরণেও সব দলের আন্দোলনকারী অংশীজনদের কিনে একটা জাতীয় সরকার গঠনের মধ্যে দিয়ে সংকট উত্তরণের জন্য সরকার কাজ করুক, সেখানেও সরকারের আগ্রহ আমরা দেখি নেই। এমনকি কিছু কিছু উপদেষ্টার, বিশেষ করে রাজনীতিবিদদের প্রতি আমি বলবো এক প্রকারের নাক সিটকানো ভাব কিংবা বিদ্বেষী দেখেছি। বিশেষ করে তারা রাজনীতিবিদদেরকে সাইডে রেখে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাচ্ছে, যার ফলে ইতিমধ্যেই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলেরও অনেকেরই কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড বা পদক্ষেপে একেবারে শক্ত প্রশ্ন তৈরি হয়েছে যে সরকার যদি তার নিরপেক্ষতা, এমনও আলোচনা হয়েছে যে সরকার যদি তার নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। আমরা যেটা বলছি যে ডক্টর ইউনূস সাহেবের মতো সম্মানিত ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি, আপনারা প্রস্তাবে বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে আপনার কি বলে নির্দলীয় সরকারে রূপান্তর করার কথা। আমরা বলেছিলাম যে আপনার এই সংস্কারটা বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারটুকু গ্রহণ করা যায় সেটি অ্যাকসেপ্ট করতে হবে। এখানে কোথাও থেকে কোনো আরোপিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বিষয় আপনার বাস্তবায়ন করা যাবে না। সেজন্য আমরা জাতীয় ঐক্যমতের বিষয়ে জোর দিয়েছি। আর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার, সেটা সরকার আর 6 মাস থাকুক কিংবা 6 দিন থাকুক আর 6 বছর থাকুক, সেটা জাতীয় সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। এই জায়গাটিতে আমরা শুরু থেকে জোর দিয়েছি। কিন্তু আমি খুব আশ্চর্যজনক, দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে সরকারের মধ্যে কেন জানি রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে আসলে কাজ করার একটা প্রবণতা আমরা অনেক দিক থেকে লক্ষ্য করি। আস্থার অভাব কেন সুখকর মনে হয় না। আস্থার অভাব হচ্ছে আপনার
এখন যারা দায়িত্বে আছেন তারা তো কোনো প্রপার অথরিটি না, তারা তো একটা ইন্টারিম সময়ের জন্য দায়িত্ব নিয়েছে, যে কোনো সময় চলে যেতে হবে। তাহলে যারা লং টাইম আপনার দেশ শাসন করবে, রাজনীতি করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের তো উচিত ছিল যে তাদের সাথে একটা আন্তরিকতা তৈরি করে এই যে সংস্কার কিংবা এই যে বিভিন্ন নীতি গ্রহণ করছে সেটাকে আরও জনবান্ধব করা, আরও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে খোলাসা করা। সেটা না করে যদি তারা নিজের মতো করে করতে চায় সেটা তো বাস্তবায়ন হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা সেটা করছে। এখন কেন করছে সেটা হতে পারে যে ধরেন সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলো যদি অ্যাক্সেস থাকে সব জায়গায় তাহলে তারা স্বাধীনভাবে অনেক কিছু করতে পারবে না যেটা তারা চায়। আর তারা স্বাধীনভাবে কি করতে চায় যেটা রাজনৈতিক দলগুলো দেবে না, সেটি নিয়ে তো রাজনীতিবিদদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে তারা যদি জনগণের জন্য আপনার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিংবা এই সংকট থেকে উত্তরণের জন্য কাজ করতে চায় তাহলে তো রাজনৈতিক দলগুলোকে নিয়ে করবে। আর অন্য কিছু করতে চাইলে তাহলে তো রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে করবে, যার ফলে নির্বাচন ভোট নিয়ে আগে যতটা না আপনার গভর্নমেন্টের উপরে প্রেশার ছিল এখন কিন্তু প্রেশার আছে এবং সব মহলে আলোচনা আছে। এবং বিএনপি এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সময় চেয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছে আজকে নির্বাচনী রোডম্যাপ, হ্যাঁ একদম সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা এবং সরকারের মনোভাবটা কি নির্বাচন সম্পর্কে ওনারা সরাসরি কথা বলেছেন এটা জানতে চায়। তার মানে এরকম আকাঙ্ক্ষা নিশ্চয়ই আপনার দল সহ অন্যান্য দলের। আমরাও রোজার মধ্যে একটা চিঠি দিয়েছিলাম যে আমরাও প্রধান উপদেষ্টার সাথে এই নির্বাচনের রোডম্যাপ বিষয়ে আমরা আলাপ করতে চেয়েছিলাম। সেই সময়ে তার বিভিন্ন সফর ছিল, সে কারণে হয়তো সেই সময়টা বের করে নেয়, বা বিএনপিও কয়েকদিন আগেই বোধহয় চেয়েছে, তাকে সময় দিয়েছে 16 তারিখ। আর শুরুর দিকে যদি দেখেন বিএনপি সকালবেলা ফোন দিলে দুপুরবেলা বিএনপির মিটিং সেট হয়ে গেছে। এবার অনেক সময় নিয়েছে সরকারের বিষয়টার কারণে হয়তো ভাবসাব লক্ষ্য করা যাচ্ছে আর কি, যেটা খুব ভালো সিমটম মনে হচ্ছে না। জি তুষার ভাই, অরাজনৈতিক ব্যক্তিরা দেশের ভালো চান, রাজনৈতিক ব্যক্তিরা দেশের ভালো চান না, বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে? রাজনীতিবিদদের যারা বলেন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেন। অরাজনৈতিক ব্যক্তিরা দেশের ভালো চাইতেই পারেন, কিন্তু একটি গণতান্ত্রিক দেশে কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে অরাজনৈতিক হতে পারেন না। তার এক ধরনের বিশ্বাস আছে, তিনি তো ভোট দেন। আর রাজনৈতিক ব্যক্তিরা দেশের ভালো যদি না চান, জনগণের হাতে অধিকার আছে তাদেরকে সরিয়ে দেওয়ার, কারণ তারা ভোট নিয়ে এসেছেন। না আমরা শুনেছি বলেছেন না যে 54 বছরে আপনারা করতে পারেন নাই বলে আমাদের কাছে হয়েছে। দেশের ভালো যিনি চান এমন একজন ব্যক্তিকেই তো জনগণ বেছে নেয়। জনগণ যাকে প্রকৃত ভোট দেবে, আমি বলছি না যে রাতের ভোট, দিনের ভোট, সকালের ভোট, বিকালের ভোট, সঠিক নির্বাচন যদি হয় তাহলে জনগণ তার ভালো নিশ্চয়ই বোঝে, এবং জনগণ যাকে ভোট দিয়েছে নিশ্চয়ই তিনি দেশের জন্য ভালো চান বলেই ভোট দিয়েছে। যদি আমরা এটা অস্বীকার করি যে জনগণ ঠিক মতো ভোট দেয় না, তাহলে কি আমরা বলবো যে জনগণ দেশের ভালো চায় না? ব্যাপারটা কিন্তু এত সোজা না। এখন যারা বলেছেন 54 বছর কি করেছেন, 54 বছর কি করেছেন, এই প্রশ্নটা খুবই আমি মনে করি ঔদ্ধত্যপূর্ণ। এই ধরনের প্রশ্ন করলে জিজ্ঞেস করা উচিত যে 54 বছর রাজনীতিবিদরা কিছু না কিছু করেছেন বলেই 90 সালে একবার স্বৈরাচার হটে গিয়েছে, এবং তারপরে আবার যখন স্বৈরাচার মাথাচাড়া দিতে শুরু করেছে তখন তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম এসেছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়মের কারণে এই দেশে প্রথমবারের মতো সুশীল সমাজ রাষ্ট্র পরিচালনায় সরাসরি 3 মাসের জন্য হলেও ভূমিকা রাখার সুযোগ পেয়েছিল। এবং তারপর যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে আবার স্বৈরাচারী পন্থা নিয়ে আসার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, তখন প্রথমে রাজনৈতিক দলগুলি ভয়েস তুলেছে, রাজনৈতিক দলগুলি কথা বলেছে, এবং রাজনৈতিক ব্যক্তিরাই তাদের ত্যাগ স্বীকার করেছেন। আমি বরং জানতে চাই 54 বছরে কয়জন সুশীল গুম হয়েছেন, 54 বছরে কয়জন সুশীল হারিয়ে গেছেন, 54 বছরে কয়জন সুশীল জেল খেটেছেন? এই প্রশ্ন যদি রাজনীতিবিদরা করে, সেই প্রশ্নের উত্তর কি তারা দিতে পারবেন? সুশীল এবং রাজনীতিবিদদেরকে পার্থক্য করে ফেলার যে রাজনীতিটা, এটাই হচ্ছে বিরাজনীতিকরণের প্রথম প্রক্রিয়া। সুশীল সমাজ সবসময় রাজনীতিবিদদেরকে এক ধরনের তদারকির মধ্যে রাখেন, কিন্তু সরাসরি রাজনীতি করেন না। আর রাজনীতিবিদরা সরাসরি মাঠে গিয়ে রাজনীতি করেন, তারা সুশীল সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের মত এবং পথ নির্ধারণ করেন। আমরা যদি চিন্তা করি মিল্টন ফ্রিডম্যান আমেরিকার প্রেসিডেন্ট হবেন, তাইলে আজকে কোনোদিন এই মুক্তবাজার অর্থনীতি চালু হতো না। ফ্রিডম্যান শিকাগো স্কুল অফ ইকোনমিক্সের লোকজনকে ইকোনমিক্স শিখিয়েছেন, যার প্রভাব সারা পৃথিবীতে পড়েছে। আজকে যদি সমস্ত অর্থনীতিবিদরা গিয়ে প্রেসিডেন্ট হতেন আর প্রধানমন্ত্রী হতেন, তাহলে পরে পৃথিবীতে অর্থনীতির যে গতি প্রকৃতি সেটা থমকে যেত। অর্থনীতিবিদকে আগে অর্থনীতির কাজ করতে হয়, রাষ্ট্র তার কাছে যায়। এটা সবসময় হয়েছে। রেহমান সোবহানের এত সম্মান বাংলাদেশে, এর কারণ কি? বাংলাদেশ তৈরি হওয়ার আগে এরকম অর্থনীতিবিদদের কাছে একটা রাজনৈতিক দল গিয়েছিল বলে আমি সবসময় মনে করি সুশীল সমাজেরও নিজের সীমাটা বোঝা উচিত, যে কোন জায়গাতে সীমা লঙ্ঘিত হয়। হিন্দি ছবি যখন আমরা দেখি তখন বলে না, আপনি আওকাত ভুল রাহা হো। তো রাজনীতিবিদদেরও আপনি আওকাত স্মরণ রাখা উচিত,
শশীর সমাজের আপনি আওকাত স্মরণ রাখা উচিত। কিন্তু আমি বলছি যে যারা রাজনীতি করেন না সরাসরি, আদর্শ থাকতে পারে, চিন্তা থাকতে পারে, কিন্তু তারা যখন আক্রান্ত হন সেক্ষেত্রে তারা নিজেদেরকে রাজনীতিবিদদের জায়গায় ভাবলে সমস্যা কি? যে রাজনীতিবিদরা আমার অধিকার রক্ষা করতে পারছে না, তাই আমি নিজে সে দায়িত্ব নিলাম। তাহলে উনি রাজনৈতিক দলে যোগ দেবেন, অথবা এমন অ্যাক্টিভিটি করবেন যে অ্যাক্টিভিটির জন্য তিনি প্রকৃত অর্থে অ্যাক্টিভিজমের মধ্যে থাকবেন, এবং তারপরে তিনি রাজনীতিতে যাবেন না। আমি দ্রিকের শহীদুল ভাইয়ের কথা বলতে পারি, তিনি তো প্রচন্ড অ্যাক্টিভ লোক ছিলেন, কিন্তু তিনি তো উপদেষ্টা হতে রাজি হন নাই যতদিন আমরা শুনেছি। তাহলে এরকম অ্যাক্টিভিস্ট হন যিনি তার অ্যাক্টিভিজমটাকেই ভালোবাসেন, কিন্তু অ্যাক্টিভিজম শেষ হয়ে গেলেই তিনি তার আসল জায়গা ছবি তোলা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তার আসল জায়গাতে থাকেন। এইটা হতে হবে। আর যদি রাজনীতি নিয়েই কথা বলবেন, রাজনীতি করলে এরকম টেম্পোরারি অল্প কিছুদিনের জন্য মৌসুমী রাজনীতি না করে একেবারে সরাসরি রাজনৈতিক দলে যোগ দিয়ে সেই রাজনৈতিক দলের ভেতরে কাজ করা উচিত। জি নূর ভাই, আমরা দেখেছি এটা বিগত অনেক বছর ধরে নানা শ্রেণী পেশার মানুষ, যেটি তো সবাই বলছিলেন যে আপনি অর্থনীতিবিদ, অর্থনীতির জায়গা থেকে কাজ করেন, আপনি নাগরিক সমাজের প্রতিনিধি, আপনি নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সরকার সমালোচনা করেন, চাপ দেন, গণমাধ্যম, চিকিৎসা, আরও এরকম যত খাত আছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, তারা তাদের জায়গা থেকে তাদের ভূমিকাটা পালন করলে কিন্তু দেশ ঠিক থাকে, সরকার ঠিক থাকে, কিন্তু তারা নিজেরা সেখানে চলে যেতে চান। তার চেয়ে বড় কথা আমরা দেখেছি গত 15, 20, 30 বছরে যদি ধরি, সকল খাতের রাজনীতিকীকরণ বললে ভুল হবে, দলীয়করণ হয়েছে। প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা পেশায়, প্রত্যেকটা সংগঠনে, প্রত্যেকটা সমিতিতে, সংস্থায় আমরা এই দল বা সেই দলের আপনার লোকজনকে দেখেছি। তার মানে আপনি যখন সমাজের সব কিছুকে দলীয় আবরণে নিয়ে এসেছেন, আওয়ামী, জাতীয়তাবাদী বা অন্যান্য দলের, তার মধ্যে তাহলে রাজনীতিটা আর কোথায় রাজনীতির মধ্যে থাকলো? এটা তো মানে সব জায়গায় ছড়িয়ে গেল। মানে এই দলীয়করণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য এখন যে বড় ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে তো কিছু শুনছি না আমরা এই ব্যাপারে। না, এটি বলছি যে এই সরকারের তো প্রায় আপনার এই 8 মাস হতে যাচ্ছে। তো 8 মাস হয়ে গেছে, 8 তারিখে 8 মাস পুরো হয়ে গেছে। রাইট, একদিন অলরেডি ওভার হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। সো সেখানে চাইলে কিন্তু এতদিনও কিছু সংস্কার বাস্তবায়ন করা যেত। এই সরকারের সবচেয়ে বড় দায়িত্বটাই তো ছিল সংস্কার করা, এবং এই জুলাই গণ আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের একটা সঠিক তালিকা করা, সহায়তা প্রদান করা, এবং এই ম্যাচাকার যারা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা। 3টে কাজ, যেটা আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে আহতদের সহ ক্ষতিপূরণ দেওয়া, বিচার ত্বরান্বিত করা, কিংবা রাষ্ট্র সংস্কার করা, 3টে কাজের একটা কাজও আমরা গত 8 মাসে প্রত্যাশিত মাত্রায় আমরা পদক্ষেপ দেখি নেই। গত পরশুদিনও একটা ছেলে মারা গিয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা, যে যার বাবা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে তিনি তার রিক্সা এবং গরু বেচে তার ছেলের চিকিৎসা করেছেন, বাট শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, ছেলে মারা গিয়েছে। এই গণ আন্দোলনের পরে এই সরকারের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল যে এই মানুষগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং আহতদেরকে ক্ষতিপূরণ বা নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া। আমি আপনাকে এটুকু বলছি যে এখন যা হচ্ছে, এটা আপনাদের গণমাধ্যমে খবর আছে কিনা আমি জানি না, এখন ওই মুক্তিযুদ্ধের ভুয়া তালিকার মতো কিন্তু এখনও ইউনো অফিস, ডিসি অফিস দিয়ে অমুকে তোমাকে ফোন করে প্রেশার দিয়ে কিন্তু নাম ঢুকাচ্ছে যে ওই যে সহায়তা দেওয়া হবে মাসিক। না, অনেক খবর বের হয়েছে যে ভুয়া দাবি করে নিয়েছে। এটা তো 1 নাম্বার গেছে। এই যে আপনার সহায়তার ক্ষেত্রে এটা হচ্ছে, চিকিৎসা নিয়ে অনেক গাফিলতি হয়েছে। অনেককে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছে আরও 2 থেকে 3, 4, 5 মাস আগে, যাদের ফাইল এখনও আগের মতোই এইখান থেকে ওইখানে ঘুরছে, তাদের চিকিৎসা সুচিকিৎসা এখনও হচ্ছে না। এই আপনার গণহত্যার বিচার, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটি নিয়ে অনেকেই রাজনীতি করছে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, আবার তলে তলে দলে দলে আওয়ামী লীগকে তাদের দলে ফেরাচ্ছে। এই যে আমরা যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে সবচেয়ে চিনি যে আইকনিক ফিগার হিসেবে আন্দোলনের, এই ছাত্র নেতৃবৃন্দ কিংবা তারা একাংশ একটা দল গঠন করেছে, আবার আর একাংশটা দল গঠন করতে চাচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের কোনো রাজপথে গত 8 মাসে 8টা কর্মসূচি দেখেছেন শক্তভাবে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? অথচ মিডিয়াবাজিতে বিভিন্ন পত্রপত্রিকায় গরম গরম বয়ান ছাড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ কোনো ছাড় দেওয়া হবে না, গণহত্যার বিচার আমাদের রাজনৈতিক এজেন্ডা, রাষ্ট্র সংস্কার আমাদের রাজনৈতিক এজেন্ডা। তো রাষ্ট্র সংস্কার রাজনৈতিক এজেন্ডা হলে কেন 2-4টা অধ্যাদেশ দিয়ে হলেও রাষ্ট্র সংস্কারের বিষয়ে এক্সিকিউশন হলো না? বরঞ্চ এই পরিস্থিতি, আমরা যেটা বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা বলছে তারাও পুরনো পথে হাঁটছে,
তার দায়টা কিছুটা আমাদের উপরে এসে পড়ছে। কারণ এই যে আজকে এই 5ই আগস্টের পরে যদি গণমাধ্যমগুলোর কথা বলি, নতুন একটা পার্টি কয়দিন তৈরি হয়েছে, একটা টেলিভিশন টক শোতে দেখে ওই নতুন দলের 1জন বিভিন্ন জনকে ডাকতেছে। এটা আমি জানি, এটা প্রেশার দেওয়া হয়েছে, লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে যে এদেরকে ডাকতে হবে, ডাকছে তারা। গণমাধ্যমের খবর অনেক জাতীয় নেতৃবৃন্দ জাতীয় বিষয়ের চেয়ে তাদের খবর একটা প্রাধান্য পায়, বিকজ এটা কন্ট্রোল করা হচ্ছে। যেহেতু তারা গভর্নমেন্ট আছে, একদিকে গভর্নমেন্ট আছে, একদিকে একটা দল গঠন করেও আবার রাজনীতি করছে। তাহলে গণমাধ্যম যে স্বাধীনতার আমরা কথা বলছি, গণমাধ্যম সংস্কারের কথা আমরা বলছি, গণমাধ্যমের সংস্কারটা কোথায় হলো এইটাই তো আমরা নিশ্চিত করতে পারলাম না। তারপর পেশাজীবী সংগঠনগুলো যদি আমরা দেখি যে আপনার এই বারের আপনার দায়িত্বগুলো কিংবা আপনার প্রেস ক্লাবগুলো, এইটাও তো এই চর দখলের মতোই দখল করা হয়েছে। এইখানে আমরা সংস্কারের কথা যদি বলি, হ্যাঁ আমরা আগে যদি আওয়ামী লীগের লোকেরা ফ্যাসিবাদের দোসররা যদি দায়িত্বে থাকে তাদেরকে সরিয়ে আমরা একটা নির্বাচন দিই, প্রয়োজনে আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ভোটার লিস্ট তৈরি করবো যে এরা ভোট দিতে পারবে না, এরা ফ্যাসিবাদের সহযোগী ছিল, সেইটা না করে আমরা তো চর দখলের মতোই করলাম, পেশাজীবী দখলই হয়ে গেল। তো আপনি কোন জায়গা থেকে পরিবর্তনটা করবেন? এখন তো ডিসি, এসপি, ওসি, ইউনো বা বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে যারা আছে তারাও তো এখন আগে আওয়ামী লীগের ধরেন পন্থী ছিল, আওয়ামী লীগের আপনার পারপাস সার্ভ করতে, এখন যারা আছে তারাও তো বিভিন্ন পারপাসই সার্ভ করতেছে। আমরা একটা নিরপেক্ষ পেশাদার প্রশাসন চাচ্ছি। প্রশাসনের মধ্যে তো সেই প্রশাসন এখন কাদের পন্থী, কাদের কথা এখন এখানে যদি ধরেন যে এখানে স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাতপন্থী আছে, আবার এই নতুন ছাত্ররা দল গঠন না করলেও তাদের পন্থীও কিছু লোকজন বানাচ্ছে যে আপনার প্রমোশন পদোন্নতি আমরা দেখব, আপনি আমাদের সাথে থাকবেন। ডিসি নিয়োগ কাণ্ড করে দেখেছেন, জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে যে গুরুতর কতগুলো অভিযোগ আসলো, সেই সচিবকে কি সরিয়ে দেওয়া হয়েছে? তার বিরুদ্ধে একটা তদন্ত কমিশন করা আছে, রিপোর্ট প্রকাশিত হয়েছে। এমনকি উপদেষ্টা পরিষদ তারা বলছিল আপনার এই নভেম্বরের 30 তারিখের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করা করেছে, তারা দেখেছেন? সেটা আমরা এখনো পাইনি। এটা নিয়ে কোনো আলোচনা আছে? আপনার মিডিয়া আপনারা কেউ কিন্তু আলোচনা করতে সাহস পাননি। এমনকি আরো একটা বিষয় ছিল যে সরকারি কর্মকর্তাদের, যেটা রাজনৈতিক দলগুলো পারে না, মানে পপুলিস্ট রাজনীতির কারণে কিংবা প্রেসারে পড়বে, যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাবের বিবরণী জমা দেওয়া, এই দুইটা যে গুরুত্বপূর্ণ তথ্য, এটা যদি করতে পারতো বাংলাদেশের রাজনীতিতে কিংবা প্রশাসনে দুর্নীতি অনেকাংশে পরিবর্তন দেখা যায়। হয় না? কিন্তু পরিবর্তনটা আমি বলছি যে যেটা মিনি পরিবর্তন আমরা দেখতে পারতাম, কিংবা আমাদের যে ছাত্র কয়েকজন উপদেষ্টা ছিল, 2-1 জন উপদেষ্টা থেকে রিজাইন করে দল গঠন করেছেন, 7 মাসে তার মিনিস্ট্রি থেকে পারফরমেন্সটাকে দৃশ্যমান কি কাজ করেছে যে মানুষের সামনে তারা বলবে যে আমরা এই পরিবর্তন দেখেছেন। দেখেন, আমি এটা বলছি যে খুব বেশি পরিবর্তন আমরা এখন পর্যন্ত দেখি নাই, সামনে জানি না কতটুকু কি হবে, তবে আশাবাদী হতে চাই। জি, নিশ্চয়ই, আশা ছাড়া তো বাঁচার উপায় নাই। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি এবারও আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। তো সবাই আপনার কাছে ফিরতে চাই যে এই বিদেশি বিনিয়োগ বলি আর দেশি বিনিয়োগ বলি, যেগুলো বাধা আমরা জানি, লাল ফিতার দৌরাত্ম্য, এই যে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন যে বেশিরভাগ বিদেশি বিনিয়োগকারীরাই দুটো বিষয় জানতে চাচ্ছেন। একটা হচ্ছে যে সরকার কি কি সুবিধা দেবে, এবং যে লাল ফিতা দৌরাত্ম্য আছে এটা কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে। এটা শুধু বিদেশি কেন, দেশি বিনিয়োগের ক্ষেত্রে তো প্রযোজ্য। একদমই, আমি এটাই বলতে চাইছিলাম যে লাল ফিতার দৌরাত্ম্য যতখানি না বিদেশিদেরকে আক্রান্ত করে, তার চেয়ে অনেক বেশি আক্রান্ত করে আমাদের দেশের একজন বিনিয়োগকারীকে। বিডার মতো একটা প্রতিষ্ঠান আছে যেখানে প্রায় ওয়ান স্টপ সার্ভিস অফার করা হয় বিদেশিরা আসলে, কিন্তু কোনো বাঙালি ব্যবসায়ীকে কি এরকম কোনো ওয়ান স্টপ সার্ভিস অফার করার কোনো প্রতিষ্ঠান আছে যে বাঙালি বিনিয়োগকারী যাবে এবং তাকে, বাংলাদেশের বিনিয়োগকারী যাবে, তাকে ওয়ান স্টপ কেউ সার্ভিস দিবেন? সেটা কিন্তু নাই। তাকে একটা ট্রেড লাইসেন্সের জন্য যে পরিমাণ কষ্ট করতে হয়, একটা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের জন্য, পরিবেশের ছাড়পত্রের জন্য 13-14টা ছাড়পত্র জোগাড় করে একটা ফ্যাক্টরি বানাইতে আরো বেশি, গার্মেন্টস ফ্যাক্টরি 21-22টা লাগে, অনেক বেশি। তো এই যে এতগুলি ছাড়পত্র বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতে হয়, এইটার জন্য কি কোনো ওয়ান স্টপ সার্ভিস আছে? আপনি আপনার নিজের দেশের বিনিয়োগকারীদেরকে বড় হওয়ার জন্য সুযোগ তৈরি করে দিতে না পারলে বিদেশিদের জন্য একটা আলাদা খেলার মাঠ তৈরি করে দিতে পারবেন? আসলে সেটা হয়। এক্সপোর্ট প্রসেসিং জোন নামে আমাদের এইখানে যে ব্যবসা প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়ার জন্য জায়গা তৈরি করা হয়েছে, আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কেন ভুল বলেন তো? পুরো দেশকে আপনি অরক্ষিত, ছিনতাইয়ের আড্ডা, নানান ধরনের মানে অবাসযোগ্য বানিয়ে রেখে আপনি একটা জায়গাতে কিছু বিদেশিদেরকে শিল্প স্থাপন করতে দিচ্ছেন, একদম বিদেশিদের মতো। ওইখানে গ্যাস, পানি, বিদ্যুৎ সব দিচ্ছেন, আর বাংলাদেশের মানুষ ব্যবসা করতে চাইলে তাকে আপনি বলছেন একটা বৈষম্য। হ্যাঁ, নিজে জমি কিনো, নিজে এটা করো। বাংলাদেশের মানুষকে আপনি জমি দেন, কোথায় দেন জানেন? ইপিজেডের ভিতরে দেন না তেমন, আপনি দেন কোথায়? আপনি দেন হচ্ছে বেসিক শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, সরি আমি হেসে ফেলেছি,
ক্ষুদ্র কুটির শিল্প, মানে আপনি আগেই বলে দিচ্ছেন তুমি ক্ষুদ্র, তুমি কুটির, আর বড় ব্যবসা করলে বিদেশিরা এসে করবে। এখন এই দৃষ্টিভঙ্গি প্রথমে সরকারের বদলাতে হবে। লাল ফিতার দৌরাত্ম্য সবার জন্য দূর করে দিতে হবে, শুধু বিদেশি আর দেশের জন্য না। দ্বিতীয় হচ্ছে ঋণ প্রদানের যে নিয়ম, আপনি কি জানেন কিনা আমাদের এখানে যে মোবাইল কোম্পানিগুলি বিনিয়োগ করেছে তারা কিন্তু টাওয়ার বানাতে বিনিয়োগ করে নাই। কেন করে নাই? তারা লোকাল কোম্পানিকে টাওয়ার বানানোর দায়িত্ব দিয়ে লোকাল কোম্পানিকে বলেছে তুমি লোন নাও ব্যাংক থেকে, আমাদের টাকা দিয়ে টাওয়ার বানিয়ে প্রফিটের কিন্তু যে পরিমাণ নেওয়ার কথা সেটাই নিয়ে যাচ্ছে। কিন্তু বিনিয়োগ কিন্তু তো হয়, হ্যাঁ, কিন্তু বিনিয়োগ কিন্তু আমরাই করেছি। তার মানে আমাদের ব্যাংক লোন দিয়েছে টাওয়ারওয়ালাকে, টাওয়ারওয়ালা টাওয়ার বানিয়ে গ্রামীণকে বিল করেছে, কিন্তু নরওয়ে থেকে যে টাকাটা টাওয়ার বানানোর জন্য আনা দরকার ছিল এটা তো তারা নরওয়ে থেকে আনে না। একই কাজ করেছে অন্যান্য মোবাইল কোম্পানিগুলো। অধিকাংশ বিদেশি কোম্পানি বাংলাদেশে এসে বাংলাদেশি ব্যাংক থেকে লোন নেয়। আপনি কেন আমার ফান্ডে হাত বসাবেন? আমার মূলধনে আপনি হাত দেবেন কেন? আপনি আমেরিকা থেকে এসেছেন, আপনি জেপি মর্গান থেকে লোন নেবেন, আপনি চেজ ম্যানহাটন থেকে লোন নেবেন, আপনি ব্যাংক অফ আমেরিকা থেকে লোন নেবেন, আপনি নরওয়ে থেকে আসছেন, আপনি বিদেশি বিনিয়োগ মানে সবকিছুই বিদেশি হতে হবে, শুধু আমরা জায়গার সুবিধা আর জনবল দেব। অবশ্যই, কিন্তু এই কোম্পানিগুলি কি করে জানেন? দিনের শেষে যখন নিজেদের বিনিয়োগের কথা বলে তখন এই টাওয়ারের বিনিয়োগ সহ দেখায়, কিন্তু এই টাকা তারা বিদেশ থেকে আনে নাই। এই টাকা তারা এইখানেই ব্যাংক থেকে লোন নিয়ে টাওয়ারওয়ালা বানিয়ে থার্ড পার্টি হিসেবে সাপ্লাই করেছে। এরকম তারা এখানে এসে থার্ড পার্টিকে এমপ্লয় করেন। তখন তারা একটা যুক্তি দেন, বলেন কি আমরা তো আপনাদের জন্য জব ক্রিয়েট করেছি। অবশ্যই আপনি জব ক্রিয়েট করবেন, কিন্তু আপনি আপনার পয়সা দিয়ে জব ক্রিয়েট করবেন, আমার পয়সা দিয়ে আমার জন্য কেন জব ক্রিয়েট করবেন? আমি আরেকটা ছোট্ট কথা বলি, আজকে পুরো ফেসবুক ছেয়ে গিয়েছে। যারা নামে একটি বিদেশি ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশে আউটলেট খুলবে। যারা হচ্ছে সেই কোম্পানি যাদেরকে গত 3-4-5 বছর ধরে বলা হয়ে থাকে যে বাংলাদেশের মতো দরিদ্র দেশে তারা যেখানে এগুলো বানায় সেখানে তারা শ্রমিকদের পয়সা দেয় না, তাদের যে সাপ্লায়ার তাদের শ্রমিকদের কম পয়সা দেওয়ার জন্য কম ডিসকাউন্ট নানানভাবে শোষণ করে। এবং এই রিপোর্ট বাংলাদেশে বের হয়নি। আল জাজিরা, যার উপরে বিরাট ভক্তি এখনকার লোকজনের, আল জাজিরা এই রিপোর্টটা করেছে এখন থেকে 2 বছর আগে, এবং গার্ডিয়ান রিপোর্ট করেছে। গার্ডিয়ান আর আল জাজিরা যারাকে দায়ী করেছে শ্রমিক শোষণের জন্য, শ্রমের শোষণের জন্য, সেই শ্রমের শোষণকারী কোম্পানি যারা বহুদিন ধরে আমাদের এইখানে কাপড় বানিয়ে বিদেশে সেল করে, তারা একটা দোকান খুলবে। এটাকে আমাদের জন্য বিরাট সফলতা। এই যে বাঙালি যে বোঝে না যে কোনটা বিনিয়োগ আর কোনটা হচ্ছে বিনিয়োগের নামে চালবাজি, এইটা যে দেশে বোঝে না সেই দেশে যে কোনো কিছুকে বিনিয়োগ বলে চালানো যায়, আবার একটা রিয়েল বিনিয়োগকে ভাঙচুর করা যায়। বাটা বাংলাদেশে এসেছে 1962 সালে, তার আগে এসেছিল পশ্চিম পাকিস্তানে, বাটা ইন্ডিয়াতে এসেছিল তারও আগে। সেই বাটা ভাঙা হলো এক অদ্ভুত অজুহাত দিয়ে, অথচ বাটার জুতা পরে নাই। বাংলাদেশে এরকম কোনো পা আছে? বাটা আমাকে পয়সা দেয় না ভাই। এটা সবারই ছোটবেলায় স্কুলে যাওয়ার জন্য তো, তাহলে যে বাটার জুতা এই দোকান ভাঙা হলো, আজকে সকালবেলা কেন প্রত্যেককে আমরা গ্রেপ্তার দেখলাম না? ধরেছে অনেককে, অনেককে না তো সবাইকে না, কেন বাকিদের খুঁজছে। আওয়ামী লীগকেও খুঁজছে, আওয়ামী লীগকেও খোঁজে, এদেরকেও খোঁজে। এত খোঁজাখুঁজি কেন? ধরে নিয়ে যাবে। যে বাটার দোকান লুট করেছে, ছবি আছে, সিসি ক্যামেরা আছে, যা আছে, যে কোনোভাবে তাদেরকে আজকে ধরা উচিত ছিল, এবং এই সব জিনিস অত্যন্ত কঠোর হাতে দমন করা উচিত। নিশ্চয়ই, নিশ্চয়ই। নূর ভাই, এই ধরেন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের বড় একটা আকর্ষণের জায়গা হচ্ছে এখানে সস্তা শ্রম। এখন আমাদের জনসংখ্যার যেই বাস্তবতায় আছে, আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা একটা বাড়তি সুবিধা পাচ্ছি। এখন আমাদের মোট জনসংখ্যা 2/3 কর্মক্ষম তরুণ। এদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটা দেশের উন্নতি হতে পারে। আমরা 5ই আগস্টের অভ্যুত্থানের পরে তরুণ প্রজন্মের যেই তৎপরতা, তাদের তারুণ্যের যে অপব্যবহার, এবং সবাই রাজনীতি করতে চায়, সবাই দেশ চালাতে চায়, সবাই সরকার হতে চায়, সবাই ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, শিক্ষা দীক্ষা যেন গৌণ হয়ে পড়েছে। তাহলে এই জনমিতির এই সুবিধা আমরা আসলে কতটা পাবো যদি আমরা এই তরুণ প্রজন্মকে বা এই জনগোষ্ঠীকে একটা মানে ভালো কাজে লাগানোর মতো উপযোগী অবস্থায় নিয়ে যেতে না পারি? অবশ্যই আপনি খুবই একটা চমৎকার বিষয়ে আলোকপাত তুলেছেন যে হঠাৎ করে সবাই দেশের নেতৃত্ব দিতে চায়, দেশ শাসন করতে চায়, সমাজসেবা করতে চায়। আমি অনেকে আমার কথাটা আবার নাখুশ হবে, কারণ আমিও তো তরুণদের কাতারই আছি। এই অভ্যুত্থানের পরে বিপ্লবের নামে আবার একটা ধান্দাবাজ, একটা সুবিধাবাদী তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে এবং একটা তরুণ গোষ্ঠী তৈরি হচ্ছে, যাদের দ্বারা কিন্তু ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্সের সুবিধার পরিবর্তে অসুবিধাটা যে একটা অসৎ আপনার জেনারেশন আবার গড়ে উঠছে। কারণ এই যে আপনার গণ অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেটা বলি, অবশ্যই অনেক মানুষের স্যাক্রিফাইস, ত্যাগ রয়েছে, কিন্তু আজকে যারা বিভিন্ন ক্ষেত্রে ধরেন সমন্বয়ক, এইটা ওইটা, এখন রাজনৈতিক নেতা বনে যাচ্ছে, হঠাৎ করে ওই ভাই বলেছে সানরূপের উপর দিয়ে মাথা তুলছে,
এই সমস্ত তরুণদেরকে কি আপনি গত এই ফ্যাসিবাদের 16 বছরে 16 দিন রাস্তায় দেখেছিলেন এই কোটা আন্দোলনের বাইরে? যে 16 দিন তারা গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায় বিচার, ইনসাফের জন্য লড়াই করেছে, 16 দিনও দেখেন নাই। কিন্তু একটা সরকারি চাকরিতে কোটার সংস্কার, যেটা 2018 সালে আমরা শুরু করেছিলাম, সেই সেটেল ইস্যু 7 মাস আন্দোলন করে, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আন্দোলন করে প্রায় 8 মাস আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা মুক্ত করেছিলাম। সীমিত সফলতা আন্দোলনের, সেটাকে শেখ হাসিনা চালবাজি করে কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনতে চেয়েছিল, সেটাকে নিয়ে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে যখন সরকার তার পুরানো রূপে স্বৈরতান্ত্রিকভাবে ছাত্রদের উপরে নির্মম নিষ্ঠুর নির্যাতন করছে, পুলিশকে লেলিয়ে দিয়ে, ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে গুলি করে মানুষ মারাচ্ছে, এইটা ছাত্রদের অভিভাবক কিংবা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে নাই। তারা এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছিল এবং একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন সেইটাকে আবার কেউ কেউ বলছেন যে এটা আপনার মেটিকুলাসলি ডিজাইন হয়ে এটার মাস্টার মাইন্ড আছে, এইটা বলে যে কিছু ছেলেপেলেকে আবার খুব একেবারে চাঁদে তুলে দিলেন। এই চাঁদে তোলা লোকেরা আবার এখন বিভিন্ন জায়গায় আরো কিছু লোককে যে চাঁদে তুলছে, তারা তো এখন ওই যে বলছে যে ফজলু ভাই বিএনপির কিশোরগঞ্জের লোক, সিনিয়র নেতা, ছাত্রলীগ সাবেক নেতা, বিএনপি মুক্তিযোদ্ধা, তিনি বলছেন যে ওই ডিসি অফিসে যায়, পরিচয় যে ছাত্র, কি তুমি কি বাবা, সে সমন্বয়ক না সমরনায়ক, সে কি পরে বলছে যে সমন্বয়ক, তো শেষে ঠিকঠাকভাবে বলছেন। তো এই ধরনের যে একটা, আবার এই যে তরুণরা ডিসি অফিসে, এসপি অফিসে, ইউনো অফিসে, ওসির অফিসে, সচিবালয়ে যে এই তরুণ লিডাররা তৈরি হচ্ছে, এরা কিন্তু আওয়ামী লীগের চেয়ে একটা জঘন্য লিডারশিপ তৈরি করছে, এবং এরা যদি চান্স পায় দেশকে আওয়ামী লীগের চেয়ে লুইটা পিঠা খাবে। তো কাজে সেই ক্ষেত্রে ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্স কিংবা হঠাৎ করে আবার এত তরুণদের রাজনীতিতে, আমি বলছি অনেক না, এই যে মববাজি তো তাদের প্রাধান্য, তাই ওইটা তো বলছে মববাজি বলেন, এটা বলেন, ওটা মূল তার সেন্টারটা কি রাজনীতি, সাইনবোর্ডটা তো রাজনীতি, যে রাজনীতি করছে সে, এখন দল গঠন করবে, সে নেতা হবে, এলাকায় নির্বাচন করবেই, এবং সে কি সে আন্দোলন করেছে, সে সমন্বয় অ্যাকচুয়ালি এই ছিল, এটা বলে যে একটা পরিস্থিতি তৈরি করছে, এইটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, এটাও আবার কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে আমাদের। জি, অনেক ধন্যবাদ জনাব নুরুল হক, অনেক ধন্যবাদ জনাব আব্দুল তুষার, যারা অনুষ্ঠানের শুরু থেকে ছিলেন বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী সপ্তাহে রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।